ওয়েলকাম ব্যাক ভালোবাসা মানুষজন নতুন একটি এপিসোডে। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি একটি মেয়ের গল্প যে নিজে চায়নি এই জীবন বেছে নিতে। সে শুধু একটা স্বাভাবিক জীবন চেয়েছিল যেখানে ভালোবাসা, সম্মান আর একটু নিরাপত্তা থাকবে। কিন্তু এই সমাজ, এই পরিবেশ এবং কিছু হায়নার মতো মানুষদের কারণে সে ঢলে পড়ে অন্ধকার জগতে। আজ সে আমাদের লিখেছে একটি চিঠি। তার জীবনের কষ্টের প্রতিটি শব্দ যেন ছুঁয়ে যাবে তোমার হৃদয়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চিঠিটা ছিল এরকম: প্রিয় ভাই, তুমি হয়তো আমাকে চিনবে না, তবে আমি অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি। তুমি যেভাবে মানুষের না বলা কষ্টগুলোকে বলার সুযোগ দাও, তা আমাকে সাহস দিয়েছে। আজ আমি আমার জীবনে সেই অধ্যায়ের কথা তোমাকে বলবো, যেটা আমি বহু বছর ধরেই লুকিয়ে রেখেছি। হ্যাঁ, আমি চাই আমার গল্পটা মানুষ জানুক, যেন আর কোনো মেয়েকে এই পথে আসতে না হয়। আমার নাম ছিল রীতা, এখনও আছে। তবে যাদের সামনে আমি দাঁড়াই তাদের কাছে আমি রীতা না, আমি ওদের কাছে বিউটি, সোনালি, ক্যাট, ডালিয়া কিংবা আরও অনেক নাম আছে আমার। সব নামেই আমি শরীর বিক্রি করি। কিন্তু আজ জানাতে চাই আমি কিভাবে এই নামগুলো ধারণ করলাম। আমি জন্মেছিলাম এক মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলায় আমাদের তেমন কিছু ছিল না, কিন্তু ছিল শান্তি। মা আমাদের খুব ভালোবাসতেন। তবে আমার জীবনে কালো মেঘ জমা হতে শুরু করে যখন বাবার চাকরি চলে যায়। আমরা হঠাৎ করে একদম নিঃস্ব হয়ে যাই। ভবিষ্যতের স্বপ্নগুলো একে একে মরতে থাকে। আমাদের গ্রামে তখন একজন লোক ছিল যার নাম ছিল মামুন। সে ঢাকায় গার্মেন্টসে কাজ দেওয়ার নাম করে মেয়েদের শহরে নিয়ে যেত। আমার মা তাকে বিশ্বাস করলেন, কারণ তিনি বললেন, আপনার মেয়েকে একটা ভালো চাকরি দেবো এবং মাসে সে অন্তত 6 থেকে 7 হাজার টাকায় ইনকাম করতে পারবে। আমার তখন বয়স মাত্র 16 বছর। মা আর কি করবেন, ঘরে খাবার নেই। আমিও বললাম, যাই মা, অন্তত একটু সাহায্য করতে পারবো। আর সেই দিনটি আমার জীবনে মোড় ঘুরিয়ে দিল। যেদিন আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলাম, সেদিন বুঝিনি এটাই শেষ দেখা হবে আমাদের। মামুন আমাকে ঢাকায় নিয়ে এলো। প্রথম দিন বলল, আজ একটু বিশ্রাম নাও, কালকে থেকে কাজ শুরু হবে। আমাকে একটা ছোট ফ্ল্যাটে রেখে গেল। রাতে 3 জন লোক এলো। আমি ভয় পেয়ে গেলাম। ওদের একজন বলল, নতুন মাল, একদম ফ্রেশ। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে জোর করে এক ঘরে নিয়ে গেল। সে রাতের কথা আমি ভুলতে পারি না। ওরা তিনজন মিলে আমাকে ধর্ষণ করেছিল। আমি চিৎকার করেছিলাম, কেঁদেছিলাম, দরজা ধাক্কা দিয়েছিলাম, কিন্তু কেউ আসেনি। আমার কান্না, আমার আর্তনাদ যেন এই শহরের বুকে হারিয়ে গিয়েছিল। পরদিন সকালবেলা আমার হাত পা ব্যথায় অবশ হয়ে গিয়েছিল। আমি পালাতে চেয়েছিলাম। দরজার সামনে দাঁড়িয়েছিল এক দেহাতি গার্ড। সে বলল, এখন তোর শরীর দিয়ে আয় করতে হবে, বুঝেছিস? এখানে ইজ্জতের মেয়ে আসে না। এরপর শুরু হলো আমার প্রতিদাবৃত্তির জীবন। প্রথম আমি খাবার খেতাম না, কারোর সাথে কথা বলতাম না। প্রতিদিন নতুন নতুন খদ্দের আসতো। অনেকে বলতো, তুই তো মনে হয় একদমই নতুন। ওরা হাসতো আর আমি কাঁদতাম। 3 মাস পর আমি আর কাঁদতে পারতাম না। ভেতরে সব কান্না যেন শুকিয়ে গিয়েছিল। একদিন রাতে এক খদ্দের আমার কানে ফিস ফিস করে বলল, তোর চোখে এখনো একটা স্বপ্ন আছে, বেশ্যা হলে সেটা থাকে না। আমি চুপ করেছিলাম। সে চলে যাওয়ার পর আমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম, আসলে আমি কে? আমার চোখে কি সত্যি কিছু বেঁচে ছিল? একটা আশা, একটা ভালোবাসার ক্ষীণাগতি, সত্যিই কি এরা ছিল? এরপর আমি পালানোর চেষ্টা করেছি 3 বার। প্রতিবার ধরে এনে আমাকে পেটানো হয়েছে। আমার পিঠে এখনো দাগ আছে। প্রতিটা দাগ এক একটা গল্প। এই পেশায় আসা মেয়েরা কেউ সুখে আসে না ভাই। কেউ প্রেমে প্রতারিত হয়ে আসে, কেউ পরিবারে তাড়িত হয়ে, কেউ আবার বিক্রি হয়ে যায় পরিবারের হাতে। তুমি জানো, আমার মা, সে জানতো আমি কোথায় আছি। সে একবার মামুনের সাথে দেখা করে টাকা চেয়েছিল। সে নাকি বলেছিল, আমার মেয়ে টাকা কামাচ্ছে, আমি একটু পেট ভরাই। সেদিন আমি দ্বিতীয়বার ভেঙে পড়েছিলাম। আমার নিজের মা, যে আমাকে কোলে করে মানুষ করেছে, সে আমাকেও বিক্রি করে দিয়েছিল। এই সমাজ শুধু পুরুষদের দোষ দেয়, কিন্তু এখানে অনেক মা বাবা আছে নিজের সন্তানকে বিক্রি করে দেয়। তবে এখানে কিছু ভালো মানুষও আছে। একদিন এক বুড়ো খদ্দের এসেছিল। সে আমার হাত ধরে বলেছিল, তুই এই জগতে আসার মেয়ে না, পালা। আমি তো বুড়ো, আমার মন টানছিল তোর কষ্টের দিকে। সে আমাকে কিছু টাকা দিয়েছিল, আমি ওটা লুকিয়ে রাখি। সেই টাকা দিয়ে আমি এখন মাঝে মধ্যে স্কুলের বাচ্চাদের খাতা কলম কিনে দিই। আমি জানি আমি আর সমাজে ফিরতে পারবো না। কেউ আমাকে বউ করবে না, কেউ আমাকে আর বোন বলে ডাকবে না। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, একদিন একটা ছোট ঘর হবে। আমি আর কোনো মেয়েকে এই পথে আসতে দেব না। আমি একটা আশ্রয় কেন্দ্র বানাতে চাই, সেই মেয়েদের জন্য যারা পালাতে চায়। তাদের জন্য ছাদ হবে, শান্তির ঘুম হবে, কান্নাহীন একটা রাত হবে। ভাই, তুমি যদি পারো আমার কথা তোমার ভিডিওতে বলো। তুমি জানো না হয়তো, কিন্তু আমি জানি তোমার কণ্ঠে আমার গল্প অন্য মেয়েদের সাহস দেবে। আমি চাই না আর কোনো রীতা এই পথে আসুক। ইতি একটা নামহীন মেয়ে যে আজও নিজের নাম খুঁজছে।
প্রিয় ভালোবাসা মানুষজন, এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই চিঠিটা যখন আমি পড়ছিলাম তখন আমার হাত কাঁপছিল। এই মেয়ে শুধু নিজের কষ্টের কথা বলেনি, সে হাজারো মেয়ের প্রতিনিধি হয়ে কথা বলেছে। আমরা হয়তো সমাজের সামনে চোখ বন্ধ করে থাকি, ভাবি এরা তো নিজের ইচ্ছাই করে, কিন্তু সত্যিটা জানলে হৃদয় কেঁপে ওঠে। যদি এই ভিডিও পুরোটা তুমি শুনে থাকো আর কষ্ট পেয়েও থাকো, তাহলে শেয়ার করো। একটা শেয়ার, একটা কমেন্ট এই মেয়েটাকে জানিয়ে দেবে সে একা না, সে ভালো থাকতে চেয়েছিল, এখনও চায়। আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? এই ছিল আজকের চিঠি। ভালো থেকো, নিরাপদে থেকো, আর হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে কখনো চুপ থেকো না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।